ইউকেতে আসার বেশ কিছুদিন পরে হাজব্যান্ডের অফিসের বন্ধুদের সঙ্গে একটা সুন্দর আইল্যান্ডে ঘুরতে গিয়েছিলাম। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আইল্যান্ডটির নাম ছিল টেনবি। আজকে সেই দিনের গল্পটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে আবারও অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। আজ শনিবার, ঘড়ির কাঁটায় মোটামুটি ওই 10টার মতো বাজে। সবাই মিলে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। গতকাল রাতে ইভানের পাপাই বন্ধু বান্ধবরা কিভাবে যাওয়া হবে, কখন বেরোনো হবে, এই সমস্ত কিছু ঠিক করে রেখেছিল। আর যে আইল্যান্ডটাতে যাচ্ছি সেটা যেতে বেশ অনেকটাই সময় লাগবে, ওই 2 ঘন্টার মতো। দুটো ট্রেন চেঞ্জ করে তারপর জায়গাটিতে পৌঁছাবো। তার জন্য ওই সকালবেলা হালকা পাতলা কিছু ব্রেকফাস্ট করে সবাই মিলে ঠিক নির্দিষ্ট সময়ে স্টেশনে চলে এসেছিলাম। প্রথম ট্রেনটা চেঞ্জ করে এই যে এখন দ্বিতীয় ট্রেনটা ধরবো বলে সবাই হাঁটা দিচ্ছি। আমরা যে সময় ঘুরতে গিয়েছিলাম সেটা মোটামুটি ওই জুন মাস ছিল। আর ইউকেতে সামার টাইমটা ভীষণ মনোরম, সূর্যের আলোটা দিনের বেশ অনেকক্ষণ পর্যন্ত থাকে। তার জন্য কি হয়, আমরা সবাই মিলে বেরোলেই একটু যদি দেরিও হয়ে যায়, ওদিকে সন্ধে হওয়ার যেহেতু টেনশন থাকে না, বন্ধুদের সঙ্গে হাসি মজা করতে করতে বেশ অনেকটা সময়ই বাইরে কাটানো যায়। ট্রেন থেকে নেমে আইল্যান্ডটাতে যেতে আরও মোটামুটি হাঁটা পথে 15 থেকে 20 মিনিট লাগবে। সবাই চারিদিকটা দেখতে দেখতে হাসি গল্প করতে করতে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম। আসলে কি বলুন তো, নতুন দেশ, নতুন জায়গা, এমনকি লোকজনগুলোও আমাদের থেকে অন্যরকম। তাই সব কিছু মিলিয়ে নতুন দেশে একটা এক্সাইটমেন্ট কাজ করছিল, অনেকটা ভয়ও কাজ করে জানেন তো। আসলে বিভিন্ন দেশের নিয়ম নীতি সব কিছুই তো আলাদা আলাদা হয়। যেটা আমার দেশে খুব স্বাভাবিক, সেটা এখানে হয়তো স্বাভাবিক নয়। তার উপর ইভানও খুব ছোট, আমরা ওকে নিয়ে নতুন এসেছি। তাই কোনো কিছু করার আগে বা কোনো কিছু দেখার আগে সমস্ত কিছু একটু চারপাশটা ভালো করে দেখে বুঝে করার চেষ্টা করতাম। কারণ নতুন নতুন এদেশের সব নিয়ম কানুন সব কিছু তো জানা হয়নি। তারপর ঘুরতে ফিরতে সমস্ত কিছু দেখতে দেখতেও অনেক কিছু শেখা যায়। তো সেইভাবেই চলছিল। আর আমি না এমনিতে ভীষণ ভীতু মানুষ জানেন তো। কোনো নতুন বন্ধু বান্ধব হলেও আমি খুব সহজে তার সঙ্গে কথা বলতে পারি না। বেশ কিছুক্ষণ তাকে দেখে সে যখন আমার সঙ্গে কথা বলে, তারপরেই আমি তার সঙ্গে খুব স্বাভাবিকভাবে কথা বলতে পারি। যাই হোক, চলুন, এই যে এবার আমরা সবাই মিলে একটা বোট ট্রিপে যাব। তার জন্য টিকিট কাটা হয়েছে। বোটটা ছাড়তে এখনো মোটামুটি 8 ঘন্টার মতো হাতে সময় রয়েছে। আমরা আস্তে আস্তে বোটটা যেখান থেকে ছাড়বে সেই দিকে এগোচ্ছি। যেতে যেতে চারপাশটা সুন্দরভাবে যে প্রকৃতির অপরূপ সৌন্দর্য রয়েছে সেটাই দেখতে দেখতে হাঁটছি। প্রকৃতির তৈরি এই যে সৃষ্টিগুলো রয়েছে না, এগুলোর একটা আলাদা মাত্রা রয়েছে, একটা আলাদা আকর্ষণ রয়েছে, তাই না? আমার তো প্রকৃতির যে সমস্ত সৃষ্টিগুলো রয়েছে, মানুষের তৈরি স্থাপত্য ভাস্কর্যও যেরকম ভালো লাগে, সেরকম প্রকৃতির সৃষ্টি এই যে স্থাপত্য ভাস্কর্য যেগুলো নিজেদের অজান্তেই তৈরি হয়ে গেছে, সেগুলো দেখতে আরও ভালো লাগে। দূর থেকে নীল সমুদ্রটা কি সুন্দর দেখতে লাগছে দেখুন। আমরা দীঘা, পুরী বা আমাদের আশেপাশে যে সমস্ত জায়গাগুলো রয়েছে ইভানের পাপায়ের সঙ্গে, অনেক জায়গাতেই ঘুরেছি, তবে এত ডিপ নীল সমুদ্র খুব একটা দেখিনি। আজকে দেখে ভীষণ ভালো লাগছে। ইভানকে যখন নিয়ে এই ট্রিপটাতে গিয়েছিলাম তখন ওর বয়স ছিল 1.5 বছরের মতো। টলমলো পায়ে সবেমাত্র হাঁটতে শিখেছে, তাই ওই ধরধর করে রাখতে হতো, কোথায় পড়ে হাত পা কেটে ফেলবে তার জন্য। আর যে কোনো জায়গাতেই বাচ্চাদেরা এই যে রং বেরঙের খেলনা দেখলে তাদের চোখ তো সেই দিকেই আটকায়, তাই না? আমিও যখন বাবা মার সঙ্গে দীঘা পুরী ঘুরতে গিয়েছিলাম তখন ওই শামুক ঝিনুকের তৈরি করা যে ছোট ছোট খেলনাগুলো হয়, সবসময় ওই দিকেই তাকিয়ে থাকতাম, কখন মা দুটো খেলনা কিনে দেবে সেই কথাই ভাবতাম। সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম যে একটু আইসক্রিম খাওয়া হোক। বিচের ধারে এই ধরনের আইসক্রিম বলুন বা যখন আমরা বিচের ধারে যাই, ফুচকা, চটপটি, মাছ ভাজা এই সমস্ত খেতে আমাদের কিন্তু বেশ ভালো লাগতো, তাই না? তবে এখানে তো আর ওই মাছ ভাজা, ঝালমুড়ি এইসব পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তার জন্য সবাই সবার পছন্দ মতো একটা করে আইসক্রিম খেয়ে এবার বোটে উঠবো বলে হাঁটা দিয়েছি। ডান দিকে যে বোটটা দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে একটা ক্রুজ বোট। আমরা এটাতে করেই যাব। অনেকগুলো বসার জায়গা রয়েছে, কয়েকটা রেলিংও করা রয়েছে যাতে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো সমুদ্রটা বা পুরো ট্যুরটা বেশ ভালোভাবে উপভোগ করতে পারি। যাই হোক, চলুন,
এই তো আস্তে আস্তে আমাদের বোটটা এগিয়ে যাচ্ছে নীল সমুদ্রের মধ্যে সাদা ফেনার মতো জল তরঙ্গ তৈরি করতে করতে। দেখতে বেশ ভালো লাগছে জানেন তো। আমি ইভানকে নিয়ে একটা সিটের মধ্যে বসে পড়েছি। এত সুন্দর জায়গাটা দেখতে দেখতে যাবো এটাই স্বাভাবিক। তবে আমার একটা বাজে ব্যাপার কি বলুন তো, আমার না একটু মোশন সিকনেস আছে। তাই বাসে বা জাহাজে বিশেষ করে এরকম হেলতে দুলতে যদি কোনো কিছু যাওয়া আসা করা হয় যানবাহনে, তাহলে আমার কেন জানি না ভীষণ রকম মাথা ঘোরে, গা বমি করে। তার জন্য আমি বললাম ইভানের পাপাইকে যে, "আমি এক জায়গায় বসি। যতক্ষণ দেখছি দেখি, তুমি বরঞ্চ ক্যামেরাটা রাখো। আমি যদি দেখো যে আর পারছি না, তুমি ক্যামেরাবন্দি করে রেখো পুরো মুহূর্তটা, আমি পরে দেখে নেব।" তবে জানেন তো, এই ট্রিপটাতে আমার খুব একটা বেশি শরীর খারাপ করেনি। আর তার জন্য না আমি পুরো জায়গাটা বেশ ভালো মতো বসে বসে দেখতে পেরেছি। আমরা মূলত এখানে এসেছি ডলফিন দেখার জন্য। এখানে এই সময় নাকি বেশ বড় বড় ডলফিনের পরিবার সমুদ্রের মধ্যে লম্ফঝম্প করে বেড়ায়, যেটা দেখতে খুব ভালো লাগে। আর যেটা দেখা যায় সেটা হচ্ছে বেশ রং বেরঙের পরিযায়ী পাখি এই সময় এই পাহাড়গুলোতে এসে বসে। অনেক মানুষজন যারা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে ভালোবাসে, তারা এই আইল্যান্ডের মধ্যে দিনের বেলা প্রায় পুরো সময়টাই বসে থাকেন সুন্দর সুন্দর ছবি ভিডিও করার জন্য। আমরা এই তো আস্তে আস্তে, আমাদের ট্রিপটা ছিল 1 ঘন্টার। আস্তে আস্তে এই পুরো পাহাড়টাকে গোল করে ঘুরে আবার আমাদের বোটটা ফিরে যাবে। আমি বারবার চেষ্টা করছিলাম এটা দেখার জন্য যে ডলফিনটা কোথাও দেখা যাচ্ছে কিনা। ইভানের পাপাই নাকি 2টো ডলফিন দেখতে পেয়েছে, আমি একটাও দেখতে পাইনি। ইভানও দেখতে পেয়েছে, আমার বন্ধু বান্ধবেরাও কয়েকটা দেখতে পেয়েছে। আমি তাই চোখ খাড়া করে রয়েছি কখন একটা ডলফিন দেখতে পাবো। শেষ মুহূর্তে গিয়ে আমি একটা দেখতে পেয়েছিলাম ঠিকই, তবে ক্যামেরাবন্দি করে উঠতে পারিনি, তাই হয়তো আপনাদের বোঝাতেও পারছি না। প্রকৃতির তৈরি সুন্দর এই সৃষ্টিটা চোখে যখন দেখছিলাম, আমরা সবাই প্রায় নির্বাক হয়েই বসেছিলাম জানেন তো। এত সুন্দর কি করে যে সৃষ্টি হয়েছে সেটা বলা ভীষণ মুশকিল। নীল সমুদ্র রয়েছে পায়ের কাছে পাহাড়ের, আর পাহাড়ের চূড়াগুলো দেখুন একদম সবুজে ঘেরা হয়ে রয়েছে। তার মধ্যে পাখিগুলো নিজেরা নিজেদের আস্তানা গড়ে নিয়েছে, সুন্দরভাবে উড়ে উড়ে বেড়াচ্ছে, বসে বিশ্রাম নিচ্ছে, আবার উড়ে উড়ে এসে মাছ খাচ্ছে। সবকিছু দেখতে দেখতে আমাদের বোটটা এগিয়ে চলছিল, আর আমাদের যে কি ভালো লাগছিল সেটা মুখে বলে প্রকাশ করা সত্যিই অসম্ভব ব্যাপার। ওই যে দেখুন, একটা ডলফিন একটু মুখ তুললো আবার ঢুকিয়ে নিল। আর ওখানে বেশ কিছু পাখি রয়েছে, তারাও দেখছি নিজেরা নিজেদের মধ্যে স্নান করছে না খেলা করছে কে জানে। আমাদের বোট ট্রিপটা মোটামুটি ওদিক থেকে কমপ্লিট হয়ে এবার আস্তে আস্তে ফিরে যাচ্ছে নিজের জায়গায়। আর কিছুক্ষণের মধ্যেই আমরা যেখান থেকে বোটে উঠেছিলাম ঠিক সেই জায়গাটাতেই পৌঁছে যাব। নীল সমুদ্র, খোলা আকাশ, সবুজ পাহাড় সবকিছু মিলিয়ে প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য, এটা যে আমি কোনোদিন দেখতে পাবো এটা তো আমি স্বপ্নেও ভাবিনি। আজ যখন স্বপ্ন পূরণ হচ্ছে সেটা ভাবতে যেরকম ভালো লাগছে, ঠিক সেই রকমই ভিডিওটা যখন এডিট করছিলাম সেই দিনটার কথা ভীষণ রকম মনে হচ্ছিল। বারবার মনে হচ্ছিল যে হ্যাঁ, জীবনে একটা সুন্দর জায়গা দেখেছি। যাই হোক, বোট থেকে নেমে আমাদের সবারই খুব জোরে খিদে পেয়ে গিয়েছিল। তার জন্য সামনেই একটা ইটালিয়ান রেস্টুরেন্ট ছিল, সেখানে সবাই মিলে চলে এসেছিলাম পিৎজা খাওয়ার জন্য। এই রেস্টুরেন্টটা বেশ সুন্দর করে সাজানো ছিল। চারিদিকে বেশ কয়েকটা ঝাড় লণ্ঠন লাগানো ছিল, দেওয়ালের মধ্যে সুন্দর ইটালিয়ান কারুকার্য করা ছিল, ফলস সিলিং। আর যে সমস্ত মানুষরা ছিলেন তারা আস্তে করে এসে আমাদের থেকে অর্ডার নিয়ে যাচ্ছিলেন। আমরা 3 ধরনের পিৎজা দুটো দুটো করে অর্ডার করেছিলাম। তার মধ্যে ওই একটা চিকেন পিৎজা ছিল, 2টো ভেজ পিৎজা ছিল, আর একটা সালমনের পিৎজা ছিল। বাচ্চা থেকে বুড়ো সবাই পিৎজা খেতে তো আমরা সবাই ভালোই বাসি। অর্ডার দেওয়ার বেশ কিছুক্ষণ পরে এই তো পিৎজাগুলো দিয়ে গেছে। আমরা সবাই আস্তে আস্তে কাটিং করে নিয়ে নিজেরা নিজেদের পছন্দ মতো খাওয়া দাওয়া করে আর কিছুক্ষণ পরেই আমরা আবার ওই সমুদ্রের জায়গাটায় যাব। সেখানে ওই নিজেরা নিজেদের মতো একটু ঘুরবো, দেখবো চারিপাশটা, তার জন্য গল্প মজা করতে করতে এই তো খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে চলে এসেছি একটা জায়গাতে। সবাই আমাদের জুতো, জামা, ব্যাগ সমস্ত কিছু রেখে আস্তে আস্তে এগোচ্ছি সমুদ্রের দিকে। একটু সমুদ্রের জলে পাটা ভেজাবো, ইভানকেও ফিল করাবো যে সমুদ্রটা কীরকম হয়। ও যখন খুব ছোট ছিল, মানে ইউকেতে আসার আগে, আমরা ওকে নিয়ে পুরী ঘুরতে গিয়েছিলাম। ওকে নিয়ে তো দাদুই বসেছিল, তখন অত বেশি বুঝতো না। ঠান্ডা জল আসতো, ওর গায়ে লাগতো, পায়ে লাগতো, কিছু কিছু সময় ভয়ও পেয়েছিল। তবে এবারে আর দেখছি না যে ভয় পাচ্ছে, নিজেই হেঁটে হেঁটে
একদম জলের ভেতরে ঢুকে যাওয়ার চেষ্টা করছে। আমি এই তো বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চারিদিকটা দেখছি। ইভানের পাপাই এগিয়ে গেছে। আমাদের যে সমস্ত বন্ধু বান্ধবরা ছিল সবাই মিলে একসঙ্গে জলে নেমেছি। কিছুটা সময় এই মোবাইল বা ফোন এই সমস্ত কিছু ছাড়াই কাটিয়েছি, যাতে পুরো জায়গাটা উপভোগ করতে পারি। আর এটাকে দেখুন না, কি আনন্দ তার মনে। ইউকেতে আসার পরে আমরা ৩ জনে মিলেই ভীষণ ব্যস্ত হয়ে পড়ি আমাদের সংসার, সন্তান সমস্ত কিছু নিয়ে। বছরের বেশিরভাগ সময়টাই হয় ঠান্ডা ঠান্ডা, নয়তো কি করতে হবে, কি করতে হবে না, কিভাবে সেটেল হব, এই সমস্ত ভাবতে ভাবতেই, অর্থ উপায় করতে করতেই, ইভানকে সময় দিতে দিতেই কেটে যায়। দিনগুলো যেন মনে হয় খুব দ্রুত এগিয়ে যাচ্ছে, হাতে কোনো সময়ই নেই। আজ যখন সবাই মিলে এখানে এলাম, কিছুটা সময় ছুটি নিয়ে কাটালাম, তখন না ভীষণ ভালো লাগছে জানেন তো। আসলে আমাদের জীবনে ছুটিরও একটা সময় ভীষণ প্রয়োজন থাকে। প্রিয় মানুষের সঙ্গে কাটানো সময়ের মুহূর্তগুলো যেরকম সুন্দর হয়, সেরকমই অনেক কিছু বলার থাকে যেটা হয়তো ডেইলি লাইফে বলা যায় না। একটা সুন্দর জায়গায় এসে মনের কিছু কথা বলে, কিছুটা সময় একসঙ্গে কাটিয়ে মনটাকে ভালো করা যায়। একটা নতুনভাবে নতুন দিনের শুরু করা যায়। আর এই যে সুন্দর স্মৃতিগুলো, সেগুলো নিয়ে অনেক দিন মনে থেকে যায়। হয়তো বুড়ো হয়ে যাব, তখন এই দিনটার কথা ভেবে বা এই দিনটার কথা মনে করে আবার একটা ভালো লাগার দিন আমরা পাবো। আমরা যখন বয়স হয়ে যাবে তখন জানি না এইভাবে সমুদ্র উপভোগ করতে পারবো কিনা। তখন হয়তো সমুদ্রের পাড়ে ওই চেয়ার নিয়ে বসেই কেটে যাবে। এত হুড়োহুড়ি, ঢেউয়ের জল পায়ে লাগানো বা আস্তে আস্তে ইভান তো বড় হয়ে যাবে। তখন হয়তো ওকে মানে লাঠির মতো ব্যবহার করে ওর হাত ধরে আবার এইরকম কোনো সমুদ্রের পাড়ে বসতে পারবো কিংবা জানি না পারবো কিনা। তাই সবসময় চেষ্টা করি আমরা দুজনে মিলে যতটা পারি নিজেদের মতো করে একটু সময় কাটিয়ে নেওয়ার, ইভানকে নিয়ে ওর ছোটবেলাটাকে এনজয় করার। কারণ দিন একবার চলে গেলে সেগুলো কিন্তু আর ফিরে আসবে না। তাই এই দিনগুলো যেগুলো, এই সময়টা বিশেষ করে আমার তো মনে হয় এই যে যৌবনকাল, যে সময়টায় আমাদের শরীরে শক্তি থাকে, মনে বল থাকে, একটা উদ্যম থাকে, ভালোবাসা সবকিছুই খুব বেশি বেশি থাকে, সেই সময়টাই জীবনের সবথেকে উপভোগ্য সময়। মা-বাবা হিসাবে বলুন বা প্রেমিক-প্রেমিকা হিসাবে বলুন, স্বামী-স্ত্রী হিসাবে বলুন, এই যে গোল্ডেন সময়টা, এটা তো আমাদের একদমই জীবনের সবথেকে সুন্দর মুহূর্ত। যাই হোক, চলুন, অনেক ইমোশনাল কথাবার্তা বলে ফেললাম। ইভান আর ইভানের পাপাই একদম পুরো বলতে পারেন ভিজেই গেছে। ইভানের পাপা বলছে যে, "ইভানের জামাটা একটু পরে ছাড়িয়ে দিও, নইলে আবার ওর ঠান্ডা লেগে যাবে।" আর এই যে দুজনে মিলে এখন একটু দূরের দিকে যাচ্ছে, যাতে ওই দূরের ঢেউগুলো ও দেখতে পায়। আর এই যে আমাদের ৪ জনকে দেখছেন, সবাই যখন একসঙ্গে হই, বন্ধু-বান্ধব পাই, তখন তো নিজেদের মধ্যে একটু মজা করতে, আনন্দ করতে ভালোই লাগে, তাই না? তাই এই যে সবাই মিলে খুনসুটি মজা চলছে। ইভানের তো আমাদের সঙ্গে হয়নি। আবার এই যে দুটো আন্টি পেয়েছে, তাদেরকে হাত ধরে বলছে, "চলো আমাকে একটু নিয়ে যাবে।" ও তো বেশ মজাই পেয়েছে। আর দূরের দিকে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওই পাহাড়ের মধ্যিখান দিয়ে একটা সুড়ঙ্গ মতো করা আছে। ইভানের পাপাই বলছে, "চলো একটু সুড়ঙ্গটার ভেতর দিয়ে হেঁটে আসি। এদিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বেরোনো যাবে।" তবে ব্যাপারটা কি বলুন তো? যতটা সহজ দেখে মনে হচ্ছিল, ততটা কিন্তু একদমই নয়। ভিতরের যে পাথরগুলো রয়েছে এতটাই এবড়ো-খেবড়ো, হাঁটতে গিয়ে পায়ে ভীষণ লাগছিল। আর তারপরে ভিতরটা এতটাই ঠান্ডা ছিল, আমার আর যাওয়ার মতো সাহস হয়নি। ইভানের পাপাই একবার এদিক থেকে ওদিক ঘুরে আবার ফিরে এসেছে। আমি বললাম, "না, তুমি যাও, আমি এখানেই বরঞ্চ একটু বসে অপেক্ষা করি।" ইভানের পাপাই, ইভান, আমি, আমাদের বন্ধু-বান্ধবরা সবাই মিলে বেশ ভালো জায়গাটা এনজয় করেছি। ফটো, ভিডিও সবকিছু নিয়ে দিনটা কিন্তু বেশ একটা সুন্দর সময়ের মধ্য দিয়ে গেছে। সমুদ্রের সমস্ত কাজকর্ম মানে পায়ে ভেজা, জল ভেজা সমস্ত কিছু করে আমরা গা হাত পা মুছে আবার জুতো, জামা, ব্যাগপত্র যা রেখেছিলাম সবকিছু নিয়ে এই যে সিঁড়ি দিয়ে উপরের দিকে যাচ্ছি। উপর থেকে ইচ্ছা আছে যদি সম্ভব হয় সূর্যাস্তটা দেখার জন্য। পাহাড়ের কোলে সমুদ্রের মধ্য দিয়ে সূর্যাস্ত দেখতে কি ভালো লাগে, তাই না? তার জন্যই ভাবছি যে যদি দেখতে পাই সবাই মিলে সূর্যাস্তটা দেখে তারপরেই বাড়ির দিকে রওনা হব। যদিও সামার টাইমে সূর্যাস্ত হতে তো
এখানে খুব বেশি সময় লাগে, ওই মোটামুটি ধরুন ৯টা ৯:৩০ আগে তো হওয়ার সম্ভাবনাই নেই। তবুও চেষ্টা করছিলাম যদি একটু তাড়াহুড়োভাবে হয়ে যায়, যদি আজকে দেখতে পাই তাহলে দেখে তারপরেই বাড়ি ফিরবো। উপর থেকে কি সুন্দর সমুদ্রটা দেখতে লাগছে দেখুন। এখন আর ওইদিকে খুব একটা মানুষজন দেখা যাচ্ছে না, কারণ সময় তো বেশ অনেকটাই হয়ে গেছে। এখন ঘড়ির কাঁটায় মোটামুটি 7:30 পৌনে 8টার মতো আছে। আর দেখুন এখানকার মানুষরা তো তাদের পোষ্য প্রাণীদের নিয়েই ঘুরতে আসে, তারাও বেশ মজা পায়, ছুটে ছুটে সমুদ্রের মধ্যে এগিয়ে যাচ্ছে, আবার দৌড়ে দৌড়ে চলে আসছে। এত সুন্দর উপর থেকে দেখতে লাগছে মনে হচ্ছে যেন এই যে স্মৃতি, ওই যে বলেছিল না নবকুমার যে জন্ম জন্মান্তরেও ভুলবো না, আমার অবস্থাটাও ঠিক সেরকম। আমিও এই যে দেখা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, এটা তো আমি আমার এ জন্মে কোনোদিনই ভুলবো না। পাহাড়ের উপর থেকে নীল সমুদ্রটা দেখতে ভারী ভালো লাগছিল। ঢেউগুলো এসে পাহাড়ের মধ্যে আছড়ে পড়ছিল, একটা শান্ত সুন্দর পরিবেশ, ঢেউয়ের আওয়াজ, সবকিছু মিলিয়ে একটা অন্যরকম অনুভূতি। তবে আমাদের মনে হয় আজকে আর সূর্যাস্তটা দেখা হবে না, কারণ ফিরতেও তো 2 ঘন্টার মতো টাইম লাগবে, শেষ ট্রেনের সময় রয়েছে ওই 9:30 নাগাদ। তার জন্য ভাবলাম ঠিক আছে উপরের দিকে আরেকটু যাই, এদিকটা ঘুরে সমুদ্রের যে এই দিকের অংশটা রয়েছে সেটা দেখে তারপর সবাই মিলে বাড়ি ফিরে যাব। এখানে আবার দেখছি একটা কামানও রাখা রয়েছে। আগেকার দিনের রাজা মহারাজারা হয়তো তাদের রানীদের নিয়ে অবসর সময় কাটানোর জন্য এখানে এসে বসতেন, সেই রকমভাবেই একটা ক্যাসেলও বানানো রয়েছে। যাই হোক চলুন, পড়ন্ত রোদ গায়ে মেখে এখন আমাদের সবার বাড়ি ফেরার পালা। আমার আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে। আপনারা সবাই আপনাদের পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই।